নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? দেখো, বোর্ডে লেখা আছে। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হলো বাষ্পীভবন, ইভাপোরেশন। বাষ্পীভবন বা ইভাপোরেশন। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। এটা আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে তাপ বলে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে, হিট বলে যে চ্যাপ্টারটা সেখান থেকে আমি নিয়েছি। তো এই বাষ্পীভবন সম্পর্কে বা ইভাপোরেশন সম্পর্কে যা যা তথ্য তোমাদের জানা দরকার সেগুলো কিন্তু আজকে আমি তোমাদের খুব সহজেই ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তাও যদি তোমাদের মনে ক্লাস চলাকালীন যদি কোনো রকম প্রশ্ন আসে এই টপিকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, যাতে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিতে পারি। ক্লাসটা প্রথমে ক্লাস স্টার্ট করার আগে আমরা একজন মহান ব্যক্তির উক্তি পড়ি, তাই না? তো চলো আমরা স্ক্রিন শেয়ার করে দেখে নিই সেই মহান ব্যক্তিটি কে এবং তার উক্তিটি বা কি। দেখো, এখানে তোমরা একজন মহান ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ। বলো তো এই মহান ব্যক্তিটির নাম কি? এই মহান ব্যক্তিটির নাম হলো স্যার আলবার্ট আইনস্টাইন। স্যার আলবার্ট আইনস্টাইন, তাই তো? তো ইনি কি বলেছেন? দেখো লেখা আছে, শিক্ষা কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং চিন্তা করার ক্ষমতা অর্জন করা। শিক্ষা কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং চিন্তা করার ক্ষমতা অর্জন করা। এই কথাটা তিনি কেন বলেছেন বা এর মূল ভাব কি সেটা আমরা ব্যাখ্যা করতে। প্রথমে বলছে এই কথা হলো, শিক্ষার আসল উদ্দেশ্য শুধু বইয়ের তথ্য, সংজ্ঞা বা সূত্র মুখস্থ করা নয়। তাই না? শুধুমাত্র সংজ্ঞা, সূত্র, তথ্য বই থেকে এগুলো মুখস্থ করলে কিন্তু হবে না। যদি কেউ শুধু তথ্য মুখস্থ করে কিন্তু তা থেকে কিছু বোঝে না বা নিজের জীবনে প্রয়োগ করতে না পারে, তবে সেই শিক্ষা অসম্পূর্ণ। অর্থাৎ যেগুলো, যে জিনিসগুলো আমরা বইয়ে পড়লাম সেগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা কাজে লাগাতেই না পারি, তাহলে সেগুলো শিখে আমাদের কি লাভ হলো? তাতে তো শিক্ষাটা অসম্পূর্ণ থেকে গেল। সেটা এখানে বোঝানো হয়েছে। This means the true purpose of education is not only to memorize facts, definition or formulas from books. If someone only memorizes information but cannot understand or apply it in life, then that education is incomplete. আরো বিস্তারিত ভাবে জানলে প্রথমে আমাদের জানতে হবে মুখস্থ বিদ্যা যেটা, অর্থাৎ শুধু মুখস্থ করা, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। রোট লার্নিং ইজ টেম্পোরারি। কেবল মুখস্থ করলে কিছুদিন পর ভুলে যাওয়া সহজ। অর্থাৎ শুধুমাত্র মুখস্থ করলে কিন্তু খুব সহজেই ভুলে যাওয়া যায়। এতে আসল বোঝার ক্ষমতা তৈরি হয় না। ইফ উই অনলি মেমোরাইজ, ইট ইজ ইজি টু ফরগেট আফটার সাম টাইম। ইট ডাজ নট ডেভেলপ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং। তারপর বলছে 2 নম্বর, চিন্তা করার ক্ষমতা গুরুত্বপূর্ণ। অর্থাৎ চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। শিক্ষা আমাদের শেখায় কিভাবে একটি সমস্যার সমাধান করতে হয়। এটি নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে। প্রশ্ন করা, যুক্তি খোঁজা এবং নিজের মতো প্রকাশ করা, এই সবই প্রকৃত শিক্ষার ফল। এবিলিটি টু থিঙ্ক ইজ ইম্পর্ট্যান্ট। Education teaches us how to solve problems. It helps us to create new ideas. Asking questions, finding reasons, and expressing our own thought are the real outcomes of education. এবং 3 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে প্রয়োগের মাধ্যমে শিক্ষা সফল। অর্থাৎ আমরা যেগুলো বই থেকে শিখবো সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে কোনো না কোনো জায়গায়, তবেই তো শিক্ষার আসল উদ্দেশ্যটা সফল হবে। যদি আমরা গণিতের সূত্র শুধু মুখস্থ করি কিন্তু জীবনে কাজে ব্যবহার না করতে পারি, তাহলে তা নিরর্থক। If we memorize formulas in mathematics but cannot use them in real life, it is meaningless.
বিজ্ঞান, ইতিহাস, ভাষা সবকিছু তখনই কার্যকরী হয় যখন আমরা সেগুলোকে ভেবে বুঝে ব্যবহার করি। সায়েন্স, হিস্ট্রি or ল্যাঙ্গুয়েজ, everything becomes valuable only when we understand and apply them in life. উদাহরণ দিয়ে যদি বলি, একজন ছাত্র যদি বিজ্ঞানের নিয়ম মুখস্থ করে কিন্তু দৈনন্দিন জীবনে কেন সেই নিয়ম কাজে লাগে তা না বোঝে, তবে তার শিক্ষা অসম্পূর্ণ। আবার কেউ যদি বোঝার চেষ্টা করে যে আলো কেন প্রতিফলিত হয় বা কেন বৃষ্টি হয়, তবে সে শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, তাই না? অর্থাৎ যে বাস্তব জীবনে রিয়েল লাইফে যেগুলো সেগুলো ইউজ করতে পারবে বইয়ের তথ্যগুলোকে, সেই হচ্ছে আসল শিক্ষার উদ্দেশ্য, যেটা সফল হবে তবে। তাহলে পড়াশোনাটা মানে তখনই হবে, আসল উদ্দেশ্য তখনই সাধন হবে। A student may memorize the laws of science, but if he does not understand why those laws work in daily life, his learning is incomplete. On the other hand, if someone tries to understand why light reflects or why rain happens, he can truly apply education in real life. এরপর এই যে এত কথা বললাম, এর একটা উপসংহার অর্থাৎ ছোট করে কি বলতে পারি, যে শিক্ষা আমাদের শুধু বইয়ের তথ্য দেয় না, বরং মস্তিষ্ককে ব্যবহার করার পথ দেখায়। সত্যিকারের শিক্ষা হলো এমন এক শক্তি যা মানুষকে নতুনভাবে ভাবতে, সমস্যার সমাধান করতে এবং সমাজের উন্নতিতে অবদান রাখতে সাহায্য করে। Education not only gives us information from books, but also shows us how to use our mind. True education is a power that helps a person to think in new ways, solve problems, and contribute to the progress of society. তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা আলবার্ট আইনস্টাইনের যে উক্তিটি, আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এরপর আমরা আমাদের মেন টপিকে ফিরে আসব, বাষ্পীভবন বা ইভাপোরেশন। একটা প্রেজেন্টেশনের সাহায্যে প্রথমে দেখব যে এখানে কি লেখা আছে। দেখো, প্রেজেন্টেশনে লেখা আছে এখানে বাষ্পীভবন বা ইভাপোরেশন। বাষ্পীভবন কি? হোয়াট ইজ ইভাপোরেশন? বলো তো, চেষ্টা করো দেখি তোমরা নিজেরা বলার, যে ইভাপোরেশন বা বাষ্পীভবন জিনিসটা কি। দেখো আমি বলছি, যখন কোনো তরলের অণু পর্যাপ্ত গতিশক্তি অর্থাৎ তরলের ভেতরে অল্প ছোট ছোট কণা থাকে, সেগুলো তাপের ফলে, তাপ দেওয়ার ফলে যখন সেগুলো গতিশক্তি পায় অর্থাৎ তারা গতিশীল হয়, চারিদিকে ছুটে বেড়ায় এবং তারা তরলের পৃষ্ঠ থেকে বেরিয়ে অর্থাৎ তরল থেকে বেরিয়ে বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলে। এটি ঘটে তরলের পৃষ্ঠে অর্থাৎ ওপরের তলে ঘটে, ওপরের পৃষ্ঠে, এবং যে কোনো তাপমাত্রায় হতে পারে। এমন না খুব গরম হতে হবে, যে কোনো তাপমাত্রাতেই কিন্তু বাষ্পীভবন হওয়া সম্ভব। ঠিক আছে? When some molecules of a liquid gain enough kinetic energy and escape from the surface of the liquid to become vapor, the process is called evaporation. It takes place at the surface of the liquid and can occur at any temperature. তাহলে বুঝতে পারলাম যে কোনো তাপমাত্রায় কিন্তু ঘটতে পারে, এবং এটা কোথায় ঘটে? বাষ্পীভবন তরলের পৃষ্ঠে ঘটে। ঠিক আছে, মনে রাখবে এগুলো। এরপর আমরা জানবো বাষ্পীভবনের বৈশিষ্ট্য কি। তাহলে বুঝতে পারলে যে বাষ্পীভবন বা ইভাপোরেশন কি জিনিসটা। এরপর আমরা বোর্ডে দেখে নেবো যে বাষ্পীভবনের বৈশিষ্ট্যগুলি কি কি। তো বাষ্পীভবনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বাষ্পীভবন তরলের পৃষ্ঠে ঘটে। বৈশিষ্ট্যগুলো লিখছি। বাষ্পীভবন তরলের পৃষ্ঠে ঘটে। ইভাপোরেশন অকার অনলি দ্য সারফেস অফ এ লিকুইড। তরলের পৃষ্ঠে ঘটে। Evaporation occurs only at the surface of a liquid. ঠিক আছে, বুঝতে পারলাম তাহলে।
এরপর 2 নম্বর যেটা হচ্ছে, এটি যে কোনো তাপমাত্রায় হতে পারে, খুব গরম হওয়ার দরকার পড়ে না। ঠিক আছে। ভাত ফুটে যে চাল ফুটে যে ভাত হয়, ঠিক আছে, সেই যে সেদ্ধ হওয়ার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হতে হবে এমন কোনো মানে নেই। যে কোনো তাপমাত্রায় কিন্তু বাষ্পীভবন ঘটতে পারে। তাহলে এখানে লিখবো যে কোনো তাপমাত্রায় ঘটে। যে কোনো তাপমাত্রায় ঘটে। ইট ক্যান হ্যাপেন অ্যাট টেম্পারেচার, নট অন নট অনলি অ্যাট দ্য বয়েলিং পয়েন্ট। ঠিক আছে। 3 নম্বর বলছে, বাষ্পীভবনের জন্য তরলের অণুগুলিকে পর্যাপ্ত শক্তি পেতে হয়। অর্থাৎ কি, তাদেরকে গতি শক্তি পেতে হবে, অর্থাৎ তাদেরকে গরম করতে হবে। ঠিক আছে, তাপমাত্রা পেতে হবে, তাপ পেতে হবে, তবেই তো তারা গতিশীল হবে, আর গতিশীল হলে তবে কিন্তু বাষ্পীভবন ঘটবে। তাই বলছে তরলের অণুগুলিকে পর্যাপ্ত শক্তি পেতে হয়। ঠিক আছে, এখানে আমি লিখে রাখছি গতি শক্তি পেতে হয়, বুঝতে তোমাদের সুবিধা হবে। গতি শক্তি পেতে হয়। উম, একটা নির্দিষ্ট পরিমাণের গতিশক্তি পাবে তবেই কিন্তু কি হবে, গতিশক্তি বলতে এখানে কিনেটিক যে এনার্জি সেটা পাবে তবেই কিন্তু বাষ্পীভবন ঘটবে। ফর ইভাপোরেশন, মলিকিউলস মাস্ট গেইন সাফিয়েন্স সাফিসিয়েন্স এনার্জি। ওকে। এবং 4 নম্বর বলছে, এটি একটি শীতলীকরণ প্রক্রিয়া। অর্থাৎ কি হয়, অনেকে ভাবে যে বাষ্পীভবন হলো তার মানে গরম হলো, না সেটা নয়। তরলটা বাষ্পীভবন ঘটে যাওয়ার পর কিন্তু শীতলীকরণ হয়, অর্থাৎ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। যখন অণুগুলো বেরিয়ে যায়, তরলের অণুগুলো বেরিয়ে যায়, বাষ্পীভবন হয়ে যায়, তখন কিন্তু কি হয় না, শীতলীকরণ হয়, অর্থাৎ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কারণ দ্রুতগামী অণুগুলি বেরিয়ে গেলে তরলের গড় তাপমাত্রা কমে যায়। তাহলে এটা হচ্ছে একটা শীতলীকরণ প্রক্রিয়া। শীতলীকরণ প্রক্রিয়া বলে দিচ্ছি, দেখো ইংরেজিটা। ইট ইজ এ কুলিং প্রসেস বিকজ দ্য ফাস্টার মলিকিউলস এসকেপ, লিভিং বিহাইন্ড স্লোয়ার ওয়ান্স, লোয়ারিং দ্য লিকুইডস অ্যাভারেজ টেম্পারেচার। ঠিক আছে। তাহলে এই চারটে হচ্ছে কিন্তু বাষ্পীভবনের বৈশিষ্ট্য। আরেকবার বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে তরলের পৃষ্ঠে ঘটে। 2 নম্বর হচ্ছে যে কোনো তাপমাত্রায় ঘটে। 3 নম্বর হচ্ছে গতিশক্তি পেতে হয়। 4 নম্বর হচ্ছে শীতলীকরণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম বাষ্পীভবনের বৈশিষ্ট্যগুলো। এরপর আমরা জানবো যে বাষ্পীভবন কিসের উপর নির্ভর করে, কোন কোন জিনিসের উপর এই বাষ্পীভবন নির্ভর করে থাকে। তোমরা চাইলে এগুলো নোটস করতে পারো। বলছে কোন কোন জিনিসের উপর বাষ্পীভবন নির্ভর করে। ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশন। 1 নম্বর হচ্ছে কিসের উপর বলতো, তাপমাত্রা। 1 নম্বর হচ্ছে তাপমাত্রা। 1 নম্বর হচ্ছে তাপমাত্রা, প্রেসার। তাপমাত্রা যত বেশি হয়, অণুগুলি গতি বেশি হয়, ফলে বাষ্পীভবন দ্রুত হয়। তাহলে বুঝতে পারলে, তাপমাত্রা যত বেশি হবে, এই তরলের অণুগুলির গতিশক্তি তত বেশি হবে, এবং কি হবে, বাষ্পীভবন দ্রুত হবে। তাহলে বুঝতে পারলাম তাপমাত্রা যত বেশি, বাষ্পীভবন তত বেশি ঘটবে। টেম্পারেচার, হায়ার টেম্পারেচার গিভস মোর কিনেটিক এনার্জি টু মলিকিউলস, ইনক্রিজিং দ্য রেট অফ ইভাপোরেশন। বুঝতে পারলাম। 2 নম্বর হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ কতটা বড় তরলের পৃষ্ঠটা, কতটা বড়, কতটা জায়গা জুড়ে আছে। পৃষ্ঠের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। সারফেস এরিয়া, পৃষ্ঠের ক্ষেত্রফল। বাষ্পীভবন তত
কাপড় রোদে মেলে দিলে দ্রুত শুকায়। ধরো কোনো কাপড়কে তুমি যদি রোদে না দিয়ে ঘরে এক জায়গায় জড়ো করে রেখে দাও তাহলে কিন্তু শুকাতে অনেক টাইম লাগবে, কিন্তু যদি রোদে বড় করে মিলে দাও তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই কারণে বলছে কি পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল যত বড় হবে বাষ্পীভবন তত দ্রুত ঘটবে। লার্জার দ্য সারফেস এরিয়া অফ দ্য লিকুইড ফাস্টার দ্য ইভাপোরেশন। এক্সাম্পল ক্লথেস ক্লথস ড্রাই ফাস্টার when spread out। ঠিক আছে, এরপর আমরা জানবো 3 নম্বর হচ্ছে বাতাসের প্রবাহ। বাতাসের প্রবাহ, ওয়াইন্ড স্পিড। ওয়াইন্ড স্পিড কি বলছে? বাতাস প্রবাহিত হলে তরলের উপর থেকে বাষ্প দ্রুত সরিয়ে নেয়। তরলের উপর থেকে দ্রুত বাষ্প সরিয়ে নেয়, ফলে বাষ্পীভবন দ্রুত হয়। বুঝতে পারলো? higher point speed carry vapor particles quickly, increasing evaporation। এবং 4 নম্বর হচ্ছে আর্দ্রতা বা আর্দ্রতার পরিমাণ। তাহলে লিখে রাখি আর্দ্রতা, হিউমিডিটি। 4 নম্বর কি বলছে? বাতাসে যত বেশি জলীয় বাষ্প থাকে বাষ্পীভবন তত ধীর হয়। তাহলে এখানে কি বুঝলাম? বাষ্পীভবন সরি জলীয় বাষ্প অর্থাৎ আর্দ্রতা যত বাতাসের তত কিন্তু বাষ্পীভবন কমবে। If the air already contain more water vapor, evaporation becomes slower। ঠিক আছে, তাহলে এখানে বাষ্পীভবন কি কি জিনিসের উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। 2 নম্বর হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। 3 নম্বর হচ্ছে বাতাসের প্রবাহ, ওয়াইন্ড স্পিড। এবং 4 নম্বর হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি। ঠিক আছে, এরপর আমরা বাষ্পীভবনের প্রত্যেক দিনকার কিছু উদাহরণ দেখব। আশা করি তোমরা এখানে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা বলো তো? কাপড় শুকানো হচ্ছে, তাই না? তো এই যে কাপড় শুকানো হচ্ছে রোদে, ঠিক? কাপড়ের ভেতরে যে জল থাকে, রোদের তাপ অর্থাৎ সূর্যের তাপে বলে কিন্তু কি হয় না কাপড় শুকিয়ে যায় রোদে। তাই এই কাপড় শুকানো হচ্ছে বাষ্পীভবনের উদাহরণ। 2 নম্বর দেখতে হবে শরীর থেকে ঘাম শুকিয়ে শরীর ঠান্ডা। এই যে মানুষটি প্রচন্ড ঘেমেছে, এর শরীরে প্রচুর ঘাম বেরিয়ে গেছে এবং ঘাম বেরিয়েছে বাষ্পীভবন করেছে বলে। এবং বাষ্পীভবন করার ফলে কিন্তু মানুষের শরীর থেকে শীতল হয়। তারপরে এ- এইটা দেখতে পারো, এই ফটোটা মাটিতে জল ছিটালে কিছুক্ষণ পর শুকিয়ে যায়। তারপর এখানে ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। এখানে তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে কিভাবে
এই যে বাষ্পীভবনের যে উদাহরণগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের দেখালাম। আরো দেখতে পারো যে এখানে কি হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে কিভাবে সমুদ্র, নদী বা পুকুর থেকে জল বাষ্পে রূপান্তরিত হয়ে মেঘ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু খুব সহজে তোমরা তাহলে বুঝতে পারলে। এরপর তোমাদের বাষ্পীভবনের যে গুরুত্ব সম্পর্কে কিছু বলি। বাষ্পীভবনের গুরুত্ব কি? যেমন ধরো, প্রাকৃতিক জলচক্র, যে ফটোটা ইভাপোরেশনে, সমুদ্র, নদী থেকে জল বাষ্পীভবনের মাধ্যমে উপরে উঠে মেঘ তৈরি করে এবং পরে বৃষ্টি হিসেবে ফিরে আসে। এটা বাষ্পীভবনের ফলে কিন্তু ঘটে। তারপরে শরীর ঠান্ডা রাখে। এই যে এই উদাহরণটা দেখলাম, ঘাম বাষ্পীভবনের মাধ্যমে শরীর থেকে তাপ নিয়ে যায় এবং শরীর ঠান্ডা করে। তারপরে খাদ্য সংরক্ষণে, কিছু খাবার শুকিয়ে যায় যা বাষ্পীভবনের মাধ্যমে সম্ভব। ঠিক আছে, তো সহজ ভাষায় আমরা এতক্ষণ অবধি কি কি জানলাম, যে বাষ্পীভবন হলো একটি প্রক্রিয়া যেখানে তরলের দ্রুতগামী অণুগুলি পৃষ্ঠ থেকে বেরিয়ে বাষ্পে রূপান্তরিত হয়। এটি তাপমাত্রা, পৃষ্ঠতল, বাতাসের গতি ও আর্দ্রতার উপর নির্ভর করে। Evaporation is the process in which fast moving molecules of a liquid escape from its surface and change into vapor. It depends on temperature, surface area, wind speed and humidity. তাহলে এইভাবে আশা করছি তোমরা বুঝতে পারলে যে এই যে বাষ্পীভবন বা ইভাপোরেশন জিনিসটা কি। তো এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল করে নিই, যে তোমরা কত কি বুঝতে পারলে। দেখো, তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নতে কি লেখা আছে? প্রশ্নতে লেখা বাষ্প মূলত কোন স্থানে ঘটে? হোয়ার ডাজ ইভাপোরেশন তরলের নাকি তরলের পৃষ্ঠে? বলো তো, ইনসাইড দ্য লিকুইড না অন দা সারফেস অফ দ্য লিকুইড? তরলের পৃষ্ঠে, তাই না? তারপরে প্রশ্ন দেখি, বাষ্পীভবন ঘটার জন্য কোনটি হোয়াট ইজ নিডেড ফর ইভাপোরেশন টু অকার? আলো নাকি গতিশক্তি? লাইট নাকি কিনেটিক এনার্জি? গতিশক্তি, তাই না? একদমই তাই। পরের প্রশ্ন দেখিনি, কোন কারণে বাষ্পীভবনের হার বেশি হয়? বলতো, তাপমাত্রা বেশি হলে না পৃষ্ঠফল ছোট হলে? বাষ্পীভবনের হার বেশি হয় কিসে? তাপমাত্রা বেশি হলে। একদমই তাই। প্রশ্ন দেখি, কাপড় রোদে মেলে দিলে দ্রুত শুকায়, এর প্রধান কারণ কি? পৃষ্ঠফল বৃদ্ধি না তাপমাত্রা কমানো? পৃষ্ঠফল বৃদ্ধি। এই কাপড়টা মিলে দিচ্ছি না, এই কারণে। এটা হচ্ছে এর মেন কারণ। তারপরে প্রশ্ন বলছে, ঘাম শুকিয়ে শরীর ঠান্ডা হয় কেন? ঘাম বাষ্পীভবনের সময় তাপ শোষণ করে না ঘাম শরীর গরম করে? ঘাম বাষ্পীভবনের সময় তাপ শোষণ করে, এটাই হবে, তাই তো? একদমই তাই। তারপর হচ্ছে, কোন অবস্থায় বাষ্পীভবন ধীর হয় অর্থাৎ খুব স্লো হয়? বাতাস জোরে বইলে না আর্দ্রতা বেশি হলে? বলো তো। সেটা সেটা হচ্ছে আর্দ্রতা বেশি হলে। বাষ্পীভবন কি ধরনের প্রক্রিয়া? উত্তাপ উৎপাদনকারী প্রক্রিয়া না শীতলীকরণ প্রক্রিয়া? বলো তো, শীতলীকরণ প্রক্রিয়া, তাই না? একদমই তাই। সমুদ্রের জল বাষ্পীভবনের মাধ্যমে কোথায় যায়? ভূগর্ভে না মেঘে? মেঘে যায়, তাই না? একদমই তাই। তারপরে বলছে, নিচের কোনটি বাষ্পীভবনের উদাহরণ নয়? কাপড় শুকানো না বরফ গলে জল হওয়া? বরফ গলে জল হওয়া। আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখে নি, কোন বৈশিষ্ট্য বাষ্পীভবনের গতি বাড়ায়? কম তাপমাত্রা, বেশি বাতাস? কম তাপমাত্রা, তাই না? যা, এটা তো ভুল, বেশি বাতাস হতো, তাই তো? চলো দেখে নি এরপর তাহলে উত্তরগুলো। দেখো, উত্তরগুলো কিন্তু সব ঠিক হয়েছে, কিন্তু শেষরটা দেখো, শেষরটা কিন্তু আমি ভুল দিয়েছি। তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে এখানে ঠিক দিল
কিন্তু আমাকে ভুল দিলে কিন্তু ঠিকটা আমাকে দেখাবে। দেখো এখানে কোন বৈশিষ্ট্য বাষ্পীভবনে গতি বাড়ায়? বেশি বাতাস, মোর ওয়াইন্ড। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আজকে আমরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো বাষ্পীভবন বা ইভাপোরেশন কি জিনিসটা। তো আর কোনো যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে। তো আজকে ক্লাস এতটা অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।